পল্লী সমাজ নামক পাঠ্যাংশে প্রদেয় গল্পটি আমরা বেশ কয়েকটি উপবিভাগে বিভক্ত করে পড়ছি। সেক্ষেত্রে আমরা গত দুই উপবিভাগে দেখেছি প্রজাদের এক অপরিমেয় দুর্বার পরিস্থিতির কথা তারা রমেশকে জানিয়েছে, যে তাদের চাষের যে জমি সেই জমি কিন্তু প্রায় নষ্ট হয়ে যেতে বসেছে অবিশ্রান্ত বৃষ্টিপাতের ফলে, এবং এমন পরিস্থিতি যে দক্ষিণ দিকের বাঁধটা কেটে যদি জল বার করে না দেওয়া হয় তাহলে কিন্তু চাষিদের যাবতীয় শ্রমসাধ্য ফসল সবই মাঠে মারা যাবে। সেই কারণে চাষিদের দুঃখ বুঝে রমেশ যখন বেনি ঘোষালের কাছে গেল, একটা লাইনে বলা আছে যে বাঁধটা হচ্ছে, দক্ষিণ দিকের বাঁধটা হচ্ছে মুখুজ্জেদের এবং ঘোষালদের, অর্থাৎ বাঁধের রক্ষণাবেক্ষণ করে এই পরিবাররা, অর্থাৎ জমিদার পরিবারের বিভিন্ন তরফেরা মিলে। সেই হিসাবে যখন রমেশ বেনি ঘোষালের কাছে যায় তখন বেনি ঘোষাল তাকে প্রজাদের দুঃখ দুর্দশাগুলোকে শুনেও এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন যথেষ্ট রঙ্গ রসিকতার সাথে। সেই সঙ্গে বেনি ঘোষালের এই বিদ্রূপ সহ্য করতে না পেরে রমেশ রমার কাছে গিয়ে অনুমতি প্রার্থনা করে, কারণ সে মনে করেছিল রমা এমন একটি বলিষ্ঠ চরিত্র যে, এবং রমা এমন একজন সংবেদনশীল চরিত্র যে রমা অবশ্যই প্রজা নিপীড়নের এই কষ্টটি অনুভব করবে নিজের হৃদয়ে এবং অবশ্যই বাঁধটিকে কাটার অনুমতি প্রদান করবে। কিন্তু সেই বিষয়েও রমার সাথে কথোপকথনে রমেশ বুঝতে পারে যে রমা কখনোই এই বাঁধ কেটে দিয়ে জল বের করে দেওয়ার সরাসরি পক্ষপাতী নয়, কারণ সে সেখানে ব্যক্তিগত হিসেব নিকেশ করেছে। এই বিষয়টা রমার চরিত্রকে খানিক কালিমালিপ্ত কিন্তু অবশ্যই করে, অন্তত এই পাঠ্যাংশের অনুষঙ্গে। তো সেই বক্তব্য অনুযায়ী রমেশ ও রমার কথোপকথনের মধ্যে দিয়ে আমাদের আগের ক্লাসটি শেষ হয়েছিল। আজকে তার পরের অংশ থেকে আমরা পড়া এবং বোঝার বৃত্তটি সম্পূর্ণ করব। অসহ্য বিস্ময়ে রমা দুই চক্ষু বিস্ফোরিত করিয়া কহিল, কি আমি? অর্থাৎ তার আগে কিন্তু রমেশ রমার প্রতি এই বাক্য উচ্চারণ করেছে যে তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, তুমি নীচ, অতি ছোট। তখন সেই কথার প্রত্যুত্তরে রমেশের মুখ থেকে এরকম কটু বাক্য নিজের প্রতি রমা কখনোই প্রত্যাশা করেনি। সেই কারণে রমা অসহ্য বিস্ময়ে দুই চক্ষু বিস্ফোরিত করিয়া কহিল, কি আমি? রমেশ কহিল, তুমি অত্যন্ত হীন এবং নীচ। আমি যে কত ব্যাকুল হয়ে উঠেছি সে তুমি টের পেয়েছ বলেই আমার কাছে ক্ষতিপূরণের দাবি করলে। কিন্তু বরদাও মুখ ফুটে একথা বলতে পারেননি, অর্থাৎ বেনি ঘোষাল। পুরুষ মানুষ হয়ে তার মুখে যা বেঁধেছে, স্ত্রীলোক হয়ে তোমার মুখে তা বাঁধেনি। অর্থাৎ একটা কথা রমেশ কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে রমার কাছে বলেছে যে রমেশের ব্যাকুলতা বা রমেশের যেই রমার কাছে ছুটে আসা প্রজাদের সাহায্যার্থে, এই বিষয়টা রমা অনুধাবন করে সেই বিষয়টাকে নিয়ে রমা কিন্তু ক্ষতিপূরণের দাবি করেছে রমেশের কাছে। অর্থাৎ রমেশের আকুলতার সাথে ক্ষতিপূরণের অর্থ সংকুলানকে রমা যেন মিশিয়ে দিতে চেয়েছে, বা ক্ষতিপূরণের অর্থকে রমেশের আকুলতার সাথে একই মানদণ্ডে পরিমাপ করতে চেয়েছে রমা, যা অত্যন্ত অন্যায়। এই বক্তব্য পরিবেশন করেই রমেশ এই কথাটি বলেছে যে পুরুষ মানুষ হয়ে বরদা যে কথাটা বলতে সাহস পাননি যে ক্ষতিপূরণ রমেশকে দিতে হবে এরকম কিছু, সেই কথা বলতে কিন্তু রমার স্ত্রীলোক হয়েও তার মুখে বাঁধেনি। যদিও বর্তমান সমাজ ও সংসার বিশ্বাস করে যে পুরুষ এবং নারী উভয়েই
সমাজে সমান গুরুত্বপূর্ণ এবং উভয়ের মধ্যেই বৈষম্যের কোনো জায়গা নেই, এটা আধুনিক সমাজ বিশ্বাস করে। কিন্তু তখনকার দিনে, আজ থেকে বেশ কয়েক শত বছর আগে, যেখানে শরৎচন্দ্র এই লেখাগুলো লিখছেন মূলত ঊনবিংশ শতক ও বিংশ শতকের মধ্যবর্তী পর্যায়ে, সেই সময় কিন্তু অবশ্যই এই লিঙ্গ বৈষম্য এবং নারী অধিকার পুরুষের অধিকার সম্পর্কিত একটা বিভেদ থাকতো। সে কারণে রমেশের মুখে একটা তুলনা লেখক কিন্তু দিয়েছেন। এরপরে রমেশ বলেছে, আমি এর চেয়েও বেশি ক্ষতিপূরণ করতে পারি, কিন্তু একটা কথা আজ তোমাকে বলে দিচ্ছি রমা, সংসারে যত পাপ আছে, মানুষের দয়ার উপর জুলুম করাটা সবচেয়ে বেশি। অর্থাৎ রমেশ কিন্তু আবেগপ্রবণ হলেও সে কিন্তু ব্যক্তিত্বশালী, সে কিন্তু নিজের ব্যক্তিত্বকে ভোলেনি। অর্থাৎ রমেশ নিজের ক্ষতিপূরণ অবশ্যই দিতে পারে যদি মনে করে, রমেশ অবশ্যই প্রজাদের সকল ক্ষতিপূরণ দিতে পারে, নিজে সবকটা ক্ষতি স্বীকার করে নিতে পারে। কিন্তু আজকে রমেশ যে আকুল হয়েছে, রমেশের প্রজাদের পাশে দাঁড়ানোর এই বিষয়টা কে নিয়ে রমেশ যতটা মানসিকভাবে বিধ্বস্ত হয়েছে, সেই আকুলতা নিয়ে কোথাও রমা এই রমেশের আকুলতার সাথে ক্ষতিপূরণের তুলনা টেনেছে এবং সেটা দিয়ে সে রমেশকে অপমান করেছে। সে কারণে রমেশের মুখ দিয়ে লেখক একটা খুব সংসারের সার সত্য উচ্চারণ করিয়েছেন, যে সংসারে যত পাপ আছে, মানুষের দয়ার ওপর জুলুম করাটা সবচেয়ে বেশি। আজ তুমি তাই করে আমার কাছে টাকা আদায়ের চেষ্টা করেছ। অর্থাৎ এইভাবে তার রমেশের আকুলতার সাথে সাংসারিক অর্থ সংকুলানের হিসাব রমা কষেছে। এই বিষয়টা রমেশের একদম পছন্দ হয়নি। রমা বিহ্বল হতবুদ্ধির ন্যায় ফ্যালফ্যাল করিয়া চাহিয়া রইল। অর্থাৎ রমেশের মুখ থেকে এই কঠোর বাক্যগুলো শুনে রমা যথেষ্ট হতবুদ্ধি হয়ে গেল, অর্থাৎ কি করবে ভেবে পাচ্ছে না, এমন একটা পরিণতি তার হলো। একটা কথাও তার মুখ দিয়া বাহির হইল না, সে কিছু বলতে পারল না। রমেশ তেমনি শান্ত তেমনি দৃঢ় কণ্ঠে কহিল, আমার দুর্বলতা কোথায় সে তোমার অগোচর নেই বটে, কিন্তু সেখানে পাক দিয়ে আর এক বিন্দু রস পাবে না, তা বলে দিয়ে যাচ্ছি। অর্থাৎ রমেশ বলল, আমার দুর্বলতা, অর্থাৎ প্রজাদের উপকার করতে হবে, এই উপকারটা আমি সহৃদয়তার সাথে করতে চাইছি, সেটাকে তুমি দুর্বলতা ভেবেছ, এই দুর্বলতাটা তুমি বুঝে গেছো, কিন্তু সেইখানে খোঁচা দিয়ে আর আমাকে উতলা করতে তুমি পারবে না, তা বলে দিয়ে যাচ্ছি। এটা দৃঢ় কণ্ঠে রমেশ রমাকে জানালো। আমি কি করব তাও এই সঙ্গে জানিয়ে দিয়ে যাই, এখনই জোর করে বাঁধ কাটিয়ে দেব। রমেশের চরিত্রের গুরুত্বপূর্ণ একটা দিক অদম্য সাহসিকতা ও দৃঢ় মানসিকতা। অর্থাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রমেশ প্রজা হিতৈষী হিসাবে, প্রজা হিতৈষিনী ভাবনার তার প্রতিফলন রমেশের, যে এখনই সে বাঁধ কাটিয়ে দেবে নিজে জোর করে। তোমরা পারো আটকাবার চেষ্টা করোগে। অর্থাৎ যদি তোমরা পারতে পারো, যদি যে এই আমার প্রচেষ্টাকে আটকে দেওয়ার, তাহলে সেই চেষ্টা করে তোমরা দেখে নিতে পারো, আমাকে দমানো যাবে না। অর্থাৎ রমেশের দৃঢ় চরিত্রের এটাই কিন্তু অন্যতম প্রতিফলক। বলিয়া রমেশ চলিয়া যায় দেখিয়া রমা ফিরিয়া ডাকিল। আহ্বান শুনিয়া রমেশ নিকটে আসিয়া দাঁড়াইতে রমা কহিল, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে যত অপমান করলেন, আমি তার একটারও জবাব দিতে চাই নে, কিন্তু এ কাজ আপনি কিছুতেই করবেন না। অর্থাৎ রমা এই সময়, যখন রমেশ একটা সিদ্ধান্ত নিল প্রজাদের সাথে অন্যায় হচ্ছে দেখে, রমেশ যখন একটা দৃঢ় সিদ্ধান্ত নিতে গেল, রমা কিন্তু অবশ্যই তখন তাকে বাধা দিয়ে বলল যে এতক্ষণ ধরে আমাকে আপনি
জর্ৎপরনায় অপমান করলেন, কিন্তু এই কাজ আপনি করবেন না, অর্থাৎ রমা বাধা দেওয়ার চেষ্টা করলো। এই অংশটায় যদিও এই যে মূল উপন্যাসের পরিপ্রেক্ষিতে রমা অত্যন্ত বলিষ্ঠ এক নারী চরিত্র, কিন্তু এই অংশে রমার চরিত্রের বেশ কিছু দুর্বলতা কিন্তু ফুটে উঠেছে। সে কিন্তু ব্যক্তি স্বার্থ তথা নিজস্ব স্বার্থকে বেশি বড় করে দেখেছে। তবুও বলা যায় রমা কিন্তু বাস্তব চরিত্র, অর্থাৎ রমা, বেনি ঘোষাল এরম মানুষকে খুঁজে পাওয়া যায় সংসারে আশেপাশে অনেক বেশি, কিন্তু রমেশের মতো মানুষ সত্যি কিন্তু দেবতুল্য ও দুর্লভ। এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া বেশ কঠিন সমাজ সংসারের পরিচিত বৃত্তে। সে কারণে রমা কিন্তু রমেশকে আটকানোর চেষ্টা করল। রমেশ প্রশ্ন করিল, কেন? রমা কহিল, কারণ এত অপমানের পরেও আমার আপনার সঙ্গে বিবাদ করিতে ইচ্ছা করে না। অর্থাৎ আপনি আমাকে জর্ৎপরনায় অপমান করলেন বা অনেক অপমান করলেন, তবুও আমার আপনার সাথে ঝামেলা বা ঝগড়া করতে ইচ্ছা করছে না। তাহার মুখ যে কিরূপ অস্বাভাবিক পাণ্ডুর হইয়া গিয়াছিল, পাণ্ডুর কথাটির অর্থ হলো ফ্যাকাশে, অর্থাৎ রমার মুখ যে কি অস্বাভাবিক ফ্যাকাশে হয়ে গেছিল এবং কথা কহিতে ঠোঁট কাঁপিয়া গেল, এবং এই বক্তব্যটি রমেশকে বলার ভেতরে রমার ঠোঁট কেঁপে গেল, তাহা সন্ধ্যার অন্ধকারেও রমেশ লক্ষ্য করিতে পারিল। অর্থাৎ রমেশ কিন্তু সেটা বুঝতে পারল যে রমা যথেষ্ট কষ্ট করে এই কথাগুলো রমেশকে বলছে যে আপনি এই কাজটি করবেন না। এই কথাটা রমা যথেষ্ট কষ্ট করে হলেও বলতে বাধ্য হচ্ছে। কিন্তু মনস্তত্ত্ব আলোচনার অবকাশ, কিন্তু রমার মনের ভেতরে কি চলছে সেই আলোচনার সময় ও প্রবৃত্তি তথা ইচ্ছা তাহার ছিল না, রমেশের ছিল না। তৎক্ষণাৎ সেই সঙ্গে উত্তর দিল, অর্থাৎ রমেশ রমাকে জানাচ্ছে কলহ বিবাদের অভিরুচি বা ঝগড়া বিবাদের ইচ্ছা আমারও নেই। একটু ভাবলেই তা টের পাবে, কিন্তু তোমার সদ্ভাবের, এখানে সদ্ভারের দেয়া আছে কথাটা, কিন্তু এটা হবে কিন্তু সদ্ভাবের, তোমার সদ্ভাবের মূল্যেও আর আমার কাছে কিছুমাত্র নেই। তোমার সদ্ভাবের মূল্যও আর আমার কাছে কিছুমাত্র নেই। যাই হোক, বাকবিতণ্ডার আবশ্যক নাই, আমি চললাম। তোমার এই ভালো ব্যবহার তথা সদ্ভাবের দামও কিন্তু আমার কাছে খুব বেশি নেই এখন এই মুহূর্তে। এটা রমেশ দৃঢ় কণ্ঠে রমাকে জানিয়ে দিল এবং সে বলল যে আর কথা বাড়ানোর প্রয়োজন নেই, আমি চলে গেলাম। এই বিষয়টা রমেশ ও রমার কথোপকথন এখানে শেষ হলো। মাসি উপরে ঠাকুর ঘরে আবদ্ধ থাকায় এ সকলের কিছুই জানিতে পারেন নাই, অর্থাৎ রমার কোনো সম্পর্কিত মাসির কথা এখানে বলা হচ্ছে। নিচে আসিয়া দেখিলেন রমা দাসীকে সঙ্গে লইয়া বাহির হইতেছে। মাসি নিচে এসে দেখলেন যে রমা দাসীর সাথে বেরোচ্ছে কোথাও। আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন, অবাক হয়ে মাসি রমাকে জিজ্ঞাসা করিলেন, এই জলকাদায় সন্ধ্যার পর কোথায় যাস রমা? একবার বর্দার ওখানে যাব মাসি, রমা প্রত্যুত্তর করে মাসিকে। দাসী কহিল, পথে আর এতটুকু কাদা পাওয়ার জো নেই দিদিমা। ছোটবাবু অর্থাৎ রমেশ এমনই রাস্তা বাঁধিয়ে দিয়েছেন যে সিঁদুর পড়লে কুড়িয়ে নেওয়া যায়। অর্থাৎ রমেশের প্রজাপালকের বা রমেশ যে একজন দক্ষ রাজা তথা উপযুক্ত প্রজাপালক, সেই বক্তব্যের একটা জোরালো সমর্থন তথা নিদর্শন পাচ্ছি আমরা দাসীর কথা অনুসারে, যে রমেশ এত সুন্দর করে গ্রামের প্রজাদের জন্য রাস্তা বাঁধিয়ে দিয়েছেন বা রাস্তার বাঁধাইয়ের কাজ করেছেন যাতে সিঁদুর পড়লেও কুড়িয়ে নেওয়া যায়, অর্থাৎ এতটাই পাকা রাস্তা হয়েছে। বিশেষত গ্রামের মানুষের কাছে, যেখানে মানুষেরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন, সেখানে সুন্দর পাকা রাস্তা তাদের কিন্তু যথেষ্ট উপকারে লেগেছে। সেই একরাশ কৃতজ্ঞতাও যেন দাসীর বক্তব্যে ঝরে পড়ছে। ভগবান তাকে বাঁচিয়ে রাখুন,
গরিব দুঃখী সাপের হাত থেকে রেহাই পেয়ে বেঁচেছে। অর্থাৎ গ্রাম্য অঞ্চলের একটা অন্যতম উপদ্রব, বর্ষাকাল হোক বা যে কোনো সময় হোক, গ্রাম্য রাস্তায় সাপ খোপের উপদ্রব। এই পাকা রাস্তা হওয়ায় গ্রামের মানুষ, পথ চলতি মানুষ, তারা সাপের উপদ্রব থেকে বেঁচেছেন। এরপরে দাসীর বক্তব্যের মধ্যে দিয়েই ঘটনা প্রবাহ ওখানে শেষ হলো। এবার সময়টা কিছুটা এগিয়ে যাচ্ছে। রমেশ কিন্তু রমার কাছে কথা বলতে এসেছিল সন্ধ্যের দিকে। দেখো, প্রজারা বিকেলবেলায় বেনির কাছে আসলেন, পরে রমেশের কাছে আসলো। সেই রমেশের কাছে আসা থেকে এখানে গল্পের সূচনা, অর্থাৎ সেটা বিকেলের দিকে। রমেশ তারপরে বেনি ঘোষালের কাছে ও রমার কাছে গেছিল সন্ধ্যের দিকে। এরপরে ঘটনা প্রবাহ বেশ কিছু এগিয়ে যাচ্ছে। সময়কাল তখন রাত্রি বোধ করি 11টা। বেনির চণ্ডীমণ্ডপ হইতে অনেকগুলি লোকের চাপা গলার আওয়াজ আসিতেছিল। অর্থাৎ বেনি ঘোষালের চণ্ডীমণ্ডপ থেকে বেশ কিছু লোকজন দাঁড়িয়ে কথা বলছিল, সেই আওয়াজ সেখানে আসছে। আকাশে মেঘ কতকটা কাটিয়া গিয়া ত্রয়োদশীর অস্বচ্ছ জ্যোৎস্না বারান্দার উপর আসিয়া পড়িয়াছিল। অর্থাৎ ত্রয়োদশী অর্থাৎ চতুর্দশী বা পূর্ণিমার পূর্ববর্তী তিথি। পূর্ণিমার পূর্ববর্তী তিথি চতুর্দশী ও তার পূর্ববর্তী তিথি হলো ত্রয়োদশী। সেই ত্রয়োদশীর যে চাঁদ, প্রায় গোলাকার চন্দ্র, সেই চাঁদের জ্যোৎস্না যেন বারান্দার ওপরে এসে পড়ছিল। সেইখানে খুঁটিতে ঠেস দিয়া একজন ভীষণ আকৃতি অর্থাৎ বলিষ্ঠ প্রৌঢ় মুসলমান চোখ বুজিয়া বসিয়াছিল। একজন যথেষ্ট বলিষ্ঠ দেহের মুসলমান জাতির একজন ব্যক্তি, সে সেখানে চোখ বুজে বসেছিলেন। এবং তাহার সমস্ত মুখের উপর কাঁচা রক্ত জমাট বাঁধিয়া গিয়াছে। সেই ব্যক্তিটির মুখের ওপর কাঁচা রক্ত জমাট বেঁধে আছে। পরনের বস্ত্র রক্তে রাঙা, কিন্তু সে চুপ করিয়া আছে। অর্থাৎ যে বীর, যে প্রকৃত সাহসী, সে কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে পড়ে না। এই লোকটিও ভেঙে পড়েনি, বরং চুপ হয়ে গেছে। বেনি চাপা গলায় অনুনয় করিতেছেন। সেই লোকটিকে বেনি চাপা গলায় অনুনয় করিতেছেন। কথা শোন আকবর, থানায় চল। অর্থাৎ জানতে পারলাম লোকটির নাম আকবর, তাকে বেনি বারবার বলছেন থানায় যাওয়ার জন্য। 7 বছর যদি তাকে দিতে পারি, 7 বছর যদি না তাকে দিতে পারি, তো ঘোষাল বংশের ছেলে আমি নই। অর্থাৎ এখানে তাকে অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই রমেশের কথা বেনি বলছে, কিন্তু রমেশের প্রত্যক্ষ নাম এখানে বলা নেই, বরং উজ্জ্ব আছে। অর্থাৎ 7 বছর যদি তাকে আমি জেলের ভেতরে না রাখতে পারি, তাহলে আমি ঘোষাল বংশের ছেলে বেনি ঘোষাল নই। পিছনে চাহিয়া কহিল, রমা, তুমি একবার বলো না, চুপ করে রইলে কেন? কিন্তু রমা তেমনি কাঠের মতো নীরবে বসিয়া রইল। আকবর আলী এবার চোখ খুলিয়া সোজা হইয়া বসিয়া বলিল, সাবাস, হাঁ, মায়ের দুধ খেয়েছিল বটে ছোটবাবু, লাঠি ধরলে বটে। অর্থাৎ রমেশ যে প্রকৃত বীর, তার সাক্ষ্য আমরা পাচ্ছি আকবরের বক্তব্যে। বেনিবাবু, ক্ষমা করবে, বেনি ব্যস্ত এবং ক্রুদ্ধ হইয়া কহিল, সে কথা বলতেই তো বলছি আকবর, কার লাঠিতে তুই জখম হলি? সেই ছোড়ার, না তার হিন্দুস্তানি চাকরটার? অর্থাৎ একাধিক মাছের লোকসানে বেনি ঘোষালের বুদ্ধি লোপ পেয়েছে। সে নিজের ভাইকে কটু কথা বলতেও বাইরের লোকের সামনে পিছপা হচ্ছে না। তাই ছোঁড়া নামক একটি অশিষ্ট শব্দ উচ্চারণের মধ্যে দিয়ে সে নিজস্ব গ্রাম সম্পর্কিত জ্ঞাতি ভাইকে অপমান করছে। আকবরের ওষ্ঠপ্রান্তে ঈষৎ হাসি প্রকাশ পাইল। অর্থাৎ প্রকৃত বীর কিন্তু অন্য বীরের মর্যাদা বুঝেছে। আকবর যদিও জখম, কিন্তু তার বীরত্বই, তার মুখের হাসি কিন্তু প্রমাণ করে দিচ্ছে আকবরের নিজস্ব বীরত্বকে। কহিল, সেই বেটে হিন্দুস্থানিটার
সে বেটা লাঠির জানে কি বড়বাবু, অর্থাৎ সেই বেটে হিন্দুস্থানিটার সে বেটা লাঠির জানে কি বড়বাবু, অর্থাৎ সে লাঠির কিচ্ছু জানে না। কি বলিস রে গহর, তোর পয়লা চোটেই সে বসেছিল না রে? অর্থাৎ গহর হচ্ছে আকবরের ছেলে, সেটা আমরা এক্ষুনি জানতে পারবো। আকবরের দুই ছেলেই অদূরে জড়সড় হইয়া বসিয়াছিল, তাহারাও অনাহত ছিল না, অর্থাৎ আঘাত তাদেরও লেগেছিল। গহর মাথা নাড়িয়া সায় দিল, কথা কহিল না। আকবর কহিতে লাগিল, আমার হাতে চোট পেলে সে বেটা বাঁচত না। গহরের লাঠিতেই বাপ করে বসে পড়ল বড়বাবু। রমা উঠিয়া আসিয়া অনতি দূরে, অর্থাৎ কাছাকাছি উঠে এসে দাঁড়ালো। আকবর যখন এই রমেশ এবং তাদের লড়াইয়ের কথা বলছে এবং হিন্দুস্তানি চাকরের সেই সাহস নেই, বরং ছোটবাবু লাঠি ধরলে এই বীরত্বসূচক বক্তব্যগুলি রাখছে রমেশের প্রতি, রমেশকে উদ্দেশ্য করে বেনি ঘোষালের প্রতি, তখন রমা উঠে এসে কাছে দাঁড়ালো। আকবর তাহাদের পীরপুরের প্রজা, সাবেক দিনের লাঠির জোরে অনেক বিষয় হস্তগত করিয়া দিয়াছে। সেই সময় জমিদাররা ব্যক্তিগত সুরক্ষা ও জমি দখলের জন্য লাঠিয়ালদের রাখতেন। আকবর তেমনই একজন বীর লাঠিয়াল। তাই আকবরের পরিচয় হিসাবে বলছে সে তাদের, অর্থাৎ রমাদের যে জমিদারির পীরপুরের প্রজা, সাবেক দিনের লাঠির জোরে অনেক বিষয় হস্তগত করিয়া দিয়াছে। তাই আজ সন্ধ্যার পর ক্রোধে ও অভিমানে ক্ষিপ্তপ্রায় হইয়া রমা তাহাকে ডাকাইয়া আনিয়া বাঁধ পাহারা দিবার জন্য পাঠাইয়া দিয়াছিল। এক্ষেত্রে কিন্তু দেখলাম রমেশকে ঠেকানোর জন্য রমা কৌশলও করেছে, অর্থাৎ আকবরকে ডেকে এনে বাঁধ পাহারা দিতে পাঠিয়েছে। অর্থাৎ ক্রোধে ও ক্ষোভে নিজের বুদ্ধি হারিয়ে রমা কিন্তু একটা চক্রান্তেও লিপ্ত হয়েছে এখানে, এবং ভালো করিয়া একবার দেখিতে চাহিয়াছিল রমেশ কি শুধু সেই হিন্দুস্থানিটার গায়ের জোরেই এমন করিয়া কি করে, অর্থাৎ শুধু ওই হিন্দুস্থানি চাকরটির গায়ের জোরেই কি রমেশ এত বেশি কথা বলে বা এত রমেশের বাড়বাড়ন্ত? সে নিজেই যে এত বড় লাঠিয়াল এ কথা রমা স্বপ্নেও কল্পনা করে নাই। অর্থাৎ রমা ভেবেছিল রমেশের যাবতীয় শক্তির উৎস বা জোর তার হিন্দুস্থানি লাঠিয়াল, তার জোরেই রমেশ এত উচ্চকণ্ঠে রমার সামনে বলে গিয়েছে যে এখনই জোর করে বাঁধ কাটিয়ে দেবো এই কথাটি। কিন্তু এইটা রমা ভেবেছিল যে তার ব্যক্তিগত লাঠিয়ালের জেরেই রমেশ এই দৃঢ় বক্তব্যটি তার সামনে রেখেছে। কিন্তু রমেশ নিজেও যে ব্যক্তিগতভাবে এত সুদক্ষ একজন লাঠিয়াল সেটা কিন্তু রমা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। তাহলে এই অংশে আজকের ক্লাসের মধ্যে বা আজকের পড়ার পাঠ্যাংশের মধ্যে আমরা দেখলাম যে রমার সাথে রমেশের কথোপকথন, রমার সরাসরি রমেশকে সাহায্য করতে অস্বীকার এবং রমেশের বীতশ্রদ্ধ হয়ে বেরিয়ে আসা এবং রমার সামনে বলা যে সে নিজেই একটা ব্যবস্থা কিছু করবে, এবং তারপরে সময়ের অতিবাহিত হয়ে যাওয়া এবং আকবর আলীর জখম হওয়া, বেনি ঘোষালের তাকে প্ররোচিত করা থানায় গিয়ে রমেশের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য, এবং আকবর বীরের আদর্শ অনুসরণ করে রমেশের যে সুদক্ষ লাঠি খেলার বা লাঠিয়ালগিরির কথা রমা এবং বেনির সামনে উপস্থাপন করছে। এই অংশটুকু পর্যন্ত আজকের আমাদের পাঠ্যাংশ থাকলো। পরবর্তী অংশে আমরা এই যে মূল অংশ, মূল পাঠ্যাংশ পল্লী সমাজের এই অংশটির একদম শেষ পর্যায়ে বা শেষ অংশটা আলোচনা করব। আশা করি বিষয়ভিত্তিক যাবতীয় আলোচনা সেটা থেকে বোঝার বা একটা বৌদ্ধিক ধারণা সকলেরই তৈরি হয়েছে।